হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছি যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস এটা করলে আসলে ব্যাক এন্ড সিস্টেমে কিভাবে এটা হ্যান্ডেল করে থাকে, তাই না? আমরা যদি এটা না দেখে আসি, আমরা দেখে আসতে পারি, আমার চ্যানেলে ভিডিওটা আছে। তো আজকে আমরা নতুন আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা তো এই যে সমস্ত অথেন্টিকেশন টাইপের সিস্টেমে আমরা যে এই মাঝে মধ্যে আমরা কি হয়, এবং এটা অনেকেই এরকম ঘটে যে যখন আমরা অ্যাকাউন্টটা ওপেন করি তখন আমরা খুব র্যান্ডম একটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করে ফেলি। সো যখন আমাদের সেশনটা আমাদের হয়তো যখন এক্সপায়ার হয়ে যায় বা কোনো কারণে লগ আউট হয়ে যায়, তো তখন আমরা কি হয়, আমরা আবার যখন পাসওয়ার্ডটা দিই আমরা দেখি যে পাসওয়ার্ডটা আর হচ্ছে না, কি জন্য কাজ করতেছে না, আমরা ভুলে ভুলে গিয়েছি পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা ভুলে যাওয়ার ফলে আমাদের এখন কি করতে হয়, আমাদের থাকেই একটা সিস্টেম, সেটা কি ফরগট পাসওয়ার্ড। ফরগট পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা আবার রিকভার করতে পারি, আমার অনেকগুলো স্টেপ আমাদের ফলো করতে হয়, তারপর আমরা কি রিকভার করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে এই যে ফরগট পাসওয়ার্ড এটা ব্যাকএন্ডে কিভাবে কাজ করে, ঠিক আছে, এবং কিভাবে এটাকে হ্যান্ডেল করা হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আপনি এই বিষয়টা সুন্দরভাবে জানতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা আজকের এই টপিকটা শুরু করি। তো প্রথমে আমরা হচ্ছে কি যে আগে আমরা প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি। আমরা হচ্ছে কি দেখি যে যখন আমরা ফরগেট পাসওয়ার্ড দিই তখন আমাদের এখানে একটা ইমেল আমাদের দিতে হয়, তাই না? একটা ইমেল চায়, বা আরও অনেক রকম স্টেপ আছে, বা আমরা অনেক সময় দেখে থাকি যে ইমেল চাওয়ার পরে কি হচ্ছে, একটা লিঙ্ক বা ওটিপি আসে, সেখান থেকে আমরা নতুন পাসওয়ার্ড কিন্তু সিলেক্ট করতে পারি বা চেঞ্জ করতে পারি, তাই না? তো অনেকেই মনে করে যে ব্যাক এন্ডে নতুন পাসওয়ার্ড নিয়ে ডেটাবেজে রিপ্লেস করে দেয়, ঠিক আছে, কিন্তু সিকিউরিটির কারণে প্রসেস কিন্তু অনেক বেশি কমপ্লেক্স আপনার। তো এত ইজিও না যে খালি নতুন পাসওয়ার্ডটা পেয়ে আমি জাস্ট ডাইরেক্ট রিপ্লেস করে দিচ্ছি আমার ইউজার টেবিলে সেই পাসওয়ার্ডে গিয়ে। তো আমরা আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করি। তো ফার্স্টে প্রবলেমটা কি, যে আমার ইউজার যখন হচ্ছে ইমেল দিচ্ছে, তারপরে দিচ্ছে পাসওয়ার্ড, ঠিক হচ্ছে, ব্যাকএন্ডে যায় চেক হচ্ছে যে পাসওয়ার্ড যখন ম্যাচ করতেছে না, তখন সে বুঝতে পারতেছে পাসওয়ার্ড ম্যাচ হচ্ছে না, ঠিক আছে। পাসওয়ার্ড যখন ম্যাচ হচ্ছে না তখন কি, তখন সে দেখতে পাচ্ছে যে তার ক্রেডেনশিয়াল ভুল হচ্ছে, বা এরকম সে একটা মেসেজ দেখতে পায়, তাই না? তারপরে যখন সে বুঝতে পারে যে তার পাসওয়ার্ডটা হয়তো ভুলে গিয়েছে, তখন সে কি করতেছে, ফরগট পাসওয়ার্ডে ক্লিক করতেছে। এখন ব্যাকএন্ডের কি করবে, এখন ব্যাকএন্ডের কাজ হচ্ছে এরকম যে ইউজার যখন আপনার ইয়ে করবে, আমরা একটু ফ্লোটা দেখার চেষ্টা করি, ঠিক আছে। ফ্লোটা দেখলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো, হ্যাঁ। তো ফ্লোটা হচ্ছে ইউজার ফার্স্টে কি করতেছে, ফরগট পাসওয়ার্ড রিকোয়েস্ট দিচ্ছে, জেনারেট রিসেট টোকেন, সে ওটিপি একটা দিচ্ছে, তারপরে সেন্ড ইমেল অর এসএমএস একটার মাধ্যমে সে পাঠিয়ে থাকে, ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে। তারপরে ইউজার কি করতেছে, ভেরিফাই করতেছে, তারপরে সে নতুন একটা পাসওয়ার্ড সেট করতেছে, সেট করার পরে ইনভ্যালিডেট ওল্ড সেশনগুলোকে ইনভ্যালিড করে দিচ্ছে, দেন আমরা লগ ইন আবার করতে পারতেছি, তাই না? তো ফার্স্টে আমার কাজ কি, আমার ফার্স্ট কাজ হচ্ছে যে ইউজার আপনার হচ্ছে ফরগট পাসওয়ার্ডে রিকোয়েস্ট করে, তাই না? তো ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট যায়, ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে একটা রিকোয়েস্ট যায়। মনে করেন যে এই রিকোয়েস্টটা এরকম যে আপনার হচ্ছে পোস্ট হচ্ছে এরকম একটা, এইটার এন্ড পয়েন্ট, এবং বডিতে এরকম থাকতে পারে যে আপনার কি, বডিতে আপনার পাঠানো হচ্ছে ইমেল অ্যাড্রেসটা, যেহেতু আপনি পাসওয়ার্ডটাও ভুলেই যাচ্ছে, তাই না? পাসওয়ার্ড তো আপনার পাঠায় লাভ হচ্ছে না, কারণ পাসওয়ার্ডটা তো ভুল। তাহলে আমার কি পাঠানো হচ্ছে, হচ্ছে ইমেল, ঠিক আছে। তো ব্যাকএন্ড প্রথমে ডেটাবেসে চেক করে, যে ইউজার টেবিলে যাওয়ার পরে সে চেক করবে যে ইমেলটা আছে কিনা, ইমেলটা আছে। তো সে কি করে, সে ইউজারটাকে ফাইন্ড করে ডেটাবেস থেকে, যে ইউজার jack@gmail.com এটা কি আছে কিনা, ঠিক আছে। যদি ইউজার পাওয়া যায় তাহলে ব্যাকএন্ড রিসেট প্রসেস তারপরে কি করে, শুরু করে, হ্যাঁ। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ সিকিউরিটি ইস্যু আছে, সেটা কি, এখানে সিকিউরিটি একটা প্রবলেম হচ্ছে। মনে করেন যে আপনার ব্যাকএন্ড রেসপন্স দিল ইমেল এক্সিস্ট, হ্যাঁ, তাহলে হ্যাকার বুঝে যাবে যে ইমেল ওয়েবসাইট এ রেজিস্টার্ড, হ্যাঁ, এই ইমেলটা ওয়েবসাইটে কিন্তু রেজিস্টার করা আছে। তো এটাকে বলে হচ্ছে, এটাকে কি বলে, এটাকে বলা হয় ইউজার এনামিরেশন অ্যাটাক বলে এটাকে। মনে করেন যে হ্যাকার চেষ্টা করলো যে admin@gmail.com, ঠিক আছে, রেসপন্স হলো কি, বললো যে এই admin@gmail.comটা এক্সিস্ট করে, হ্যাঁ। তো তাহলে সে বুঝে গেল অ্যাডমিন অ্যাকাউন্ট কিন্তু আছে, হ্যাঁ। তাই প্রোডাকশন সিস্টেম সাধারণত বলে যে ইফ অ্যাকাউন্ট এক্সিস্ট উই হ্যাভ টু সেন্ড রিসেন্ট লিঙ্ক, হ্যাঁ। আমরা আসলে কি করে থাকি, রিসেন্ট লিঙ্ক পাঠিয়ে থাকি।
তো প্রোডাকশন সিস্টেম সাধারণত আপনাকে এটাই করতে দেবে যে যদি অ্যাকাউন্ট এক্সিস্ট করে তাহলে আমরা রিসেন্ট লিঙ্ক পাঠিয়ে দেব, মানে অ্যাকাউন্ট থাকুক বা না থাকুক আপনার একই রেসপন্স। হ্যাঁ, তো এরপরে কি যে আমরা জেনারেট টোকেন করি, কি রিসেট টোকেনটা আমরা জেনারেট করি। এখন বিষয়টা হচ্ছে যে এখন ব্যাকএন্ড একটি র্যান্ডম টোকেন তৈরি করে। হ্যাঁ, মনে করেন যে টোকেনটা হচ্ছে এরকম টাইপের দেখতে টোকেন হতে পারে। সো একটা র্যান্ডমাইজ নাম্বার অনেক কিছু কম্বিনেশন দিয়ে একটা টোকেন তৈরি করে। হ্যাঁ, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যে এই টোকেন কিন্তু পাসওয়ার্ড না। আপনি আবার মনে করেন না যে এরকম যদি কিছু তৈরি করে এটাই হচ্ছে পাসওয়ার্ড, না, এটা শুধু পাসওয়ার্ড চেঞ্জ করার একটা পারমিশন একটা, ঠিক আছে, যে আপনার টোকেন ইউজ করে আপনি এরপরে পাসওয়ার্ড চেঞ্জ করার প্রসেসে ঢুকতে পারবেন। ঠিক আছে, তো ডেটাবেসে একটি আলাদা টেবিল রাখা হয়, মনে করেন সেই টেবিলটার নাম হচ্ছে পাসওয়ার্ড রিসেট টোকেন্স। ঠিক আছে, যে আপনার পাসওয়ার্ড রিসেট টোকেন্স নামে সেখানে একটা টেবিল রাখা আছে। সেই টেবিলে হয়তো আপনার হচ্ছে এরকম থাকতে পারে যে ইউজার আইডি, তারপরে সেখানে থাকতে পারে টোকেন, তারপরে সেখানে থাকতে পারে এক্সপায়ার্স অ্যাট, তারপরে সেখানে থাকতে পারে ইউজড। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে মনে করেন যে আপনার ইউজারের আইডি হচ্ছে 1, হ্যাঁ, টোকেন হচ্ছে একটা র্যান্ডমাইজ একটা, আপনার ইউজার আইডি হচ্ছে 1, টোকেন হচ্ছে আপনার র্যান্ডমাইজ একটা টোকেন দিলাম। তো এক্সপায়ার হচ্ছে মনে করেন যদি আমি এক্সপায়ারের টাইমটা দিয়ে দিলাম 10 মিনিট। হ্যাঁ, এখন ইউজড কি না সেটা হচ্ছে ফলস, এরকম দিয়ে রাখলাম যে এটা হচ্ছে ইউজড না, মানে এখনো এই টোকেনটা ইউজ করা হয়নি, সেখানে ফলস দেওয়া আছে। তো কেন আলাদা টেবিল রাখা হয়? এরপর আপনার এই প্রশ্নটা আসতেই পারে যে আমি আলাদা টেবিল কেন রাখতেছি, যে পাসওয়ার্ড রিসেট টোকেন নামে কেন একটা টেবিল ক্রিয়েট করে সেখানে আমি সেভ করতেছি ব্যাপারটা। কারণ পাসওয়ার্ড টেবিল রাখা যাবে না, মেন কথা পাসওয়ার্ড টেবিলে রাখা যাবে না। কারণ কি, সেখানে আমার ইউজারের আইডি থাকে, ইমেল থাকে, পাসওয়ার্ড হ্যাশ থাকে। ঠিক আছে, পাসওয়ার্ড রিসেন্ট টোকেন আলাদা রাখতেই হবে আপনাকে, কারণ ওখানে থাকবে আপনার ইউজার ইমেল আর পাসওয়ার্ড হ্যাশ অবস্থায় থাকে। ঠিক আছে, আমরা কিন্তু পাসওয়ার্ড একবারে ভাবে রাখি না, কারণ ভাবে রাখলে যে কেউ অ্যাক্সেস করে সে পাসওয়ার্ডটা দেখে নিতে পারবে। সো আমরা সেটাকে কি করি, সেটাকে আমরা হ্যাশিং করে সেখানে আমরা সেভাবে পাসওয়ার্ডটা স্টোর করে রাখি। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে রিসেট লিঙ্ক আমরা সেন্ড করে থাকি। তো ব্যাকএন্ড একটি ইমেল পাঠায়। হ্যাঁ, ইমেলটা মনে করেন যে সেই টোকেনটা ইউজ করে সেটা করতে পারে। সো আপনার টোকেনের সেটাকে সে হচ্ছে আপনার হচ্ছে পাঠিয়ে থাকে। মনে করেন যে রিসেট লিঙ্ক এরকম যে আপনার টোকেন যে নাম্বারটা, এই টোকেনটাকে আমি মনে করেন যে আমি হচ্ছে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই টোকেনটাকে ইউজ করে আমি ইউজারের ইমেলে একটা রিসেট লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। তো ইউজার যখন ক্লিক করে তখন সে কি করবে, ইমেল থেকে তার ব্রাউজারে, আপনি ব্রাউজারে ইমেল ওপেন করবে, তো ব্রাউজারে সে কি করবে, ফ্রন্ট এন্ড রিসেট পেজে চলে যাবে, তারকে আপনি রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছেন সেই রিসেট পেজে। তখন সে কি করবে, আপনাকে টোকেন সেন্ড করবে ব্যাকএন্ডে। হ্যাঁ, কি করবে এবার, ব্যাকএন্ডে টোকেন সেন্ড করবে। তো এরপরে নেক্সট স্টেপ হচ্ছে যে ইউজার নেক্সটে আপনার কাজ কি, একটা নতুন পাসওয়ার্ড দেওয়া। ঠিক আছে, এখন ইউজার হচ্ছে মনে করেন একটা পাসওয়ার্ড দিল, আপনি মনে করেন নিউ পাসওয়ার্ড 1 2 3। হ্যাঁ, তো এরপরে আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড কি পাঠাবে, তার সাইড থেকে ফ্রন্ট এন্ড পাঠাবে এরকম কিছু একটা, যে ফ্রন্ট এন্ডে আপনার এন্ড পয়েন্ট হতে পারে রিসেট পাসওয়ার্ড, বডির মধ্যে আপনার সেই টোকেনটা, অর্থাৎ এই যে টোকেনটা সেই টোকেনটা এখানে থাকবে, এবং আপনি হচ্ছে পাসওয়ার্ডটা কি, আপনার পাসওয়ার্ডটা আপনি নতুনটা দিয়ে দিলেন। তো এই পাসওয়ার্ডটা আপনি এবার কি করতেছেন, রিসেট পাসওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছেন। এবার কি করবে, ব্যাকএন্ড টোকেনটাকে ভেরিফাই করবে, ব্যাকএন্ড ডেটাবেসে চেক করে দেখবে যে ফাইন, সেই রিসেট টোকেন টেবিলের ভিতরে সে দেখবে যে এই টোকেনটা আছে কিনা। ঠিক আছে, তো যখন দেখবে যে টোকেনটা আছে, তারপরে সে চেক করে টোকেন এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, আপনার মানে কি সার্চ করে যখন দেখবে যে টোকেন এক্সিস্ট করে, ইয়েস, তারপরে সে চেক করবে এক্সিস্ট তো করতেছে। হ্যাঁ, এরপরে আমার কি ছিল, যে আমার এখানে একটা এক্সপায়ার্স একটা ব্যাপার ছিল, যে এক্সপায়ার আছে কিনা, আমার 10 মিনিট টাইম দেওয়া আছে। তো টোকেন তৈরি হচ্ছে মনে করেন 10টার সময়, রাত 10টায়। হ্যাঁ, আপনার এক্সপায়ারি হচ্ছে আপনি 10 মিনিট দিয়েছেন, মানে 10টা 10-এ এটার এক্সপায়ারি শেষ হবে, অর্থাৎ 10টা 11-তে যদি কেউ এটাতে ক্লিক করে তাহলে সে পারবে না। এখন যদি 10টা 15-তে সে ক্লিক করে তাহলে কি হবে, এক্সপায়ার হয়ে যাবে, রেসপন্সে কি আসবে, যে টোকেন এক্সপায়ার হয়ে গিয়েছে। আর তারপরে আরেকটা জিনিস চেক করবে, সেটা হচ্ছে সেটা কি ইউজড কি না।
এখন আমার ইউজের মধ্যে ফলস আছে। একবারে পাসওয়ার্ড রিসেট করার পরে টোকেন আর ব্যবহার কিন্তু করা যাবে না। একবার যদি আপনি এটাকে ইউজ করে ফেলেন, চেঞ্জ করে ফেলেন, তাহলে আপনার এটাকে ইউজ করা যাবে না। তখন কি করবে, এখানে এসে অসুন্দর মতো এটাতে ট্রু করে দেবে। তখন ট্রু করলে কি হবে, এরপরে নেক্সট টাইমে যখন এই সেম টোকেনটা কেউ আবার ইউজ করার চেষ্টা করবে, মানে এই লিঙ্কটা দিয়ে, তখন দেখবে যে সে চেক করে দেখবে টেবিলের ভিতরে ইউজটা কি ট্রু না ফলস আছে। যদি ফলস থাকে তাহলে সে পারমিশন পাবে, ট্রু থাকলে তো প্রশ্নই আসে না, তাই না? এরপরে পাসওয়ার্ড আপডেটের পরে কি করবে, পাসওয়ার্ডটা ডেটাবেসে যাবে। ঠিক আছে, সুন্দর মতো পাসওয়ার্ডটা আপনি যখন নতুন পাসওয়ার্ডটা দেবেন সেটা নতুন পাসওয়ার্ড ডেটাবেসে যাবে। কিন্তু এখনও কিন্তু আমার প্লেইন পাসওয়ার্ডটা কিন্তু স্টোর করা হবে না। অর্থাৎ পাসওয়ার্ড হচ্ছে আপনি এই যে পাসওয়ার্ডটা ডাইরেক্ট এখানে স্টোর করতে পারবেন না ডাইরেক্ট। তাহলে আমার কি করতে হবে, পাসওয়ার্ড হ্যাশিং করতে হবে। পাসওয়ার্ড হ্যাশিং আমার কিসে করে আমরা ইউজ করে থাকি, আমরা যারা ব্যাকএন্ডে কাজ করেছি আমরা জানি যে বিক্রিপ্ট নামে একটা আছে, সেটা আমরা ইউজ করে হ্যাশিং করি। তো হ্যাশিং করার পরে আপনার হয়তো পাসওয়ার্ডের চেহারাটা এরকম হয়েও যেতে পারে। ঠিক আছে, এইরকমই এক্স্যাক্ট হবে সেটাও না, বাট এরকম টাইপের হয়তো হ্যাশিং করার পরে এরকম একটা রূপ নিতে পারে। ঠিক আছে, তারপরে হ্যাশিংয়ের পরে আমরা ডেটাবেজে আমরা ইউজারের সেই টেবিলে আমরা পাসওয়ার্ডটাকে এইভাবে সেভ করে রাখতেছি। হ্যাঁ, এরপরে নেক্সট কাজ কি, আমার নেক্সট কাজ হচ্ছে আমরা বা ডিলেট বা ডিসেবল আমাদের রিসেট টোকেনটাকে ডিলেট বা ডিসেবল করে দেব। ঠিক আছে, তো পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে যখন এটা সাকসেস হবে, যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি ডান, তারপরে তার কাজ হচ্ছে কি টোকেনটাকে ইনভ্যালিড করে দেওয়া। ঠিক আছে, তো টোকেনটাকে ইনভ্যালিড করে দেওয়া মানে যে আপনার ইউজারের যে এবিসিডি যে টোকেনটা ছিল, ঠিক আছে, এরকম টোকেনটাকে সেটাকে আমি ইনভ্যালিড করে দিচ্ছি। মানে ইউজটাকে ট্রু করে দিচ্ছি, যেটা আমি বললাম যে ইউজ ট্রু করে দিলে কি হবে, কেউ এর পরে এই লিঙ্কটা যদি ক্লিক করে তাহলে সে আর এটা এই লিঙ্কটা দিয়ে আর সে রিসেট করতে পারবে না, কারণ সেখানে আমার ইউজটাকে আমার ট্রু করে দেওয়া হয়ে গেছে। তো অর্থাৎ সে আর এটাকে ইউজ করতে দেবেও না, সে পারমিশন পাবে না। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু শেষ না। হ্যাঁ, ধরুন এক হ্যাকার আপনার অ্যাকাউন্ট আগে থেকে লগ ইন করে আছে। হ্যাঁ, এরকম তো হতে পারে, এরকমের জন্য তো অনেকে ফরগেট পাসওয়ার্ড দিতে পারে, তাই না? তো এরকমের জন্য সে ফরগেট পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাচ্ছে, কিন্তু হ্যাকার আপনার অন্য একটা ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন অবস্থায় আছে। হ্যাঁ, তো পাসওয়ার্ড চেঞ্জ করলেও তার সেশন কিন্তু থাকবে, তার ব্রাউজারে কিন্তু সেভ থাকবে। হ্যাঁ, যদি থাকে তাহলে কিন্তু এটা এক ধরনের সিকিউরিটি প্রবলেম। তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে আমরা কি করে দিতে পারি, সুন্দর মতো আমাদের সোজাসাপটা একটা কাজ কি, যে লগ আউট ফ্রম অল ডিভাইসেস যদি আমরা করে দিই, তাহলে আপনার যত ডিভাইসে আছে পাসওয়ার্ড চেঞ্জ করার সাথে সাথে সব ডিভাইসে লগ আউট হয়ে যাবে, সেশনটাকে আমরা ইনভ্যালিড রিভোকড করে দিচ্ছি। ঠিক আছে, যেটা আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি, তাই না, যে সেশন রিভোক করে রিফ্রেশ টোকেন রিভোক করে বা সেশন ভার্সন হচ্ছে ইনক্রিজ করে আমরা এই জিনিসটা করতে পারি, লগ আউট ফ্রম অল ডিভাইসের এই ব্যাপারটাকে সলভ করতে পারি, তাই না? তাহলে দিন শেষে আমার ইউজার ফ্লোটা কি হচ্ছে, ব্যাকএন্ডে যে ফ্লো ডায়াগ্রামটা সেটা আসলে কি হচ্ছে, এবার আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, তো ফার্স্টে কি করতেছে, ইউজার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতেছে, ইন্টার ইমেল দিচ্ছে, অর্থাৎ তার যে এক্সিস্টিং ইমেল যেটাতে সে অ্যাকাউন্টটা চালায় সেটা দিচ্ছে। তারপরে সে কি করতেছে, ব্যাকএন্ড জেনারেট করতেছে একটা টোকেন, সেই টোকেনটা স্টোর করা হচ্ছে, টোকেন স্টোর টোকেন প্লাস এক্সপায়ারি রাখা হচ্ছে। তারপরে সেই টোকেনটাকে সহ একটা ইমেলে আমাকে লিঙ্কটাকে সেন্ড করা হচ্ছে, ইউজার সেই লিঙ্কটা ওপেন করতেছে, নতুন পাসওয়ার্ড দিচ্ছে। তারপরে আমরা ব্যাকএন্ডে পাসওয়ার্ড মানে যখন আমরা সেভ করার আগে আমরা ভেরিফাইড টোকেন করতেছি, পাসওয়ার্ডটা যখন ভেরিফাইড টোকেনের পরে যখন সব কিছু ভেরিফাইড সমস্ত কিছু ঠিকঠাক থাকবে, আমরা পাসওয়ার্ডটাকে হ্যাশ করতেছি। তারপর আমরা ডেটাবেজে ইউজারের সেখানে গিয়ে আমরা আপডেট করে দিচ্ছি। তারপর আমরা টোকেনটাকে ইনভ্যালিড করে দিচ্ছি, দেন আমরা লগ আউট অল সেশনস করে দিচ্ছি, যেন কেউ যদি ভুলবশত লগড ইন অবস্থায় থাকে তাহলে তাকে আবার লগ আউট করে দেবো, এবং তাকে আবার নতুন পাসওয়ার্ডটা লাগবে, তাকে আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করতে। তো এরপরে আরেকটা সিস্টেম হচ্ছে ওটিপি বেস রিসেট সিস্টেম। এটা কিভাবে কাজ করে, অনেক মোবাইল অ্যাপ ইমেল লিঙ্ক ব্যবহার না করে ওটিপি ব্যবহার করে, তাই না? তো মনে করেন যে আপনার ওটিপি হচ্ছে একটা র্যান্ডমাইজ একটা ওটিপি, তো ফ্লো কিন্তু একই। হ্যাঁ, ডিফারেন্স শুধু টোকেনের পরিবর্তে সেখানে কি যাচ্ছে, ওটিপিটা যাচ্ছে। তো ডেটাবেজে মনে করেন যে ওটিপি টেবিল আছে, সেখানে ইউজারের আইডিটা থাকতেছে আর ওটিপিটা থাকতেছে, এক্সপায়ারি থাকতেছে, আর অ্যাটেম্প কাউন্ট থাকতেছে। ঠিক আছে, এখানে অ্যাটেম্প কাউন্ট আছে। তো আপনার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি এটাকে আবার দেখাই, হ্যাঁ, মনে করেন যে এটা, তো এখানে হচ্ছে আপনার কি থাকতেছে, যে ইউজার ওটিপি টেবিলের মধ্যে ইউজার আইডিটা আছে, এখানে মনে করেন যে আপনার এখানে আছে হচ্ছে ওটিপি। হ্যাঁ, ওটিপি এক্সপায়ারি আছে, আর এখানে থাকতেছে আপনার অ্যাটেম্পট কাউন্ট। হ্যাঁ, এরকম একটা কিছু আছে। হ্যাঁ,
ওটিপির ক্ষেত্রে সেটা, হ্যাঁ? তো ইউজার যখন এখানে একটা ওটিপি হচ্ছে মনে করে ওটিপি হচ্ছে এরকম থাকলো, থাকার পরে এরকম এক্সপায়ার্ড হয়তো তার হচ্ছে 5 মিনিট এরকম থাকলো, তারপরে আপনার অ্যাটেম্প্ট কাউন্ট হচ্ছে করতেছে। তো ওটিপি সিকিউরিটি কি? এক্সপায়ারি হচ্ছে আপনার ওটিপি সিকিউরিটি জিনিসটা কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে? তো ওটিপি বেশি সময় ভ্যালিড রাখা কিন্তু হয় না। আপনি দেখেন যে ওটিপি কিন্তু একটা টাইমার শুরু হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনি দেখেন যে 5 মিনিট দিচ্ছে বা 1 মিনিট দিচ্ছে, এরকম থাকে টাইমার। টাইমার শেষ হয়ে গেলে কি যে আপনার ওই ওটিপিটা আবার রিসেট হয়ে যায়। আপনি আর ওই ওটিপি সেমভাবে যদি আপনি এরপরে টাইমার শেষ হওয়ার পরে যদি এন্ট্রিও করেন তাহলে সে নেবে না। অ্যাটেম্প লিমিট একটা থাকে, সেই অ্যাটেম্প লিমিটটা কি আপনার হ্যাকার কিন্তু ওটিপি জানবে না স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো সে যদি এরকম ব্রুট ফোর্স আকারে যদি একটা র্যান্ডমাইজভাবে যদি সবসময় মানে নাম্বার সিকোয়েন্স ওয়াইজ যদি ট্রাই করতে থাকে তাহলে অনেক সময় তো হয়ে যেতে পারে, তাই না? বাট সহজে আসলে হবে না। বাট হ্যাকারের তো অনেক কিছুই পসিবল, হ্যাকারদের অনেক রকমের টুলস থাকে। তো একজন হ্যাকার যখন 1000বার ট্রাই করতে যদি আপনার করতেই পারে, 1000বার ট্রাই করতে পারে, এই জন্য 1000বার যেন ট্রাই না করতে পারে, তো আমরা মনে করেন যে অ্যাটেম্প কাউন্টটা দিয়ে রাখতেছি। মনে করেন যে অ্যাটেম্প কাউন্টটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম দেওয়া আছে 5 বারের বেশি আপনি হচ্ছে এটাকে অ্যাটেম্প করতে পারবেন না, ঠিক আছে? আপনার ওটিপি যখন আপনার কাছে সত্যি আসতেছে, অনেক সময় হয় কি যে আমরা খুব তাড়াহুড়োভাবে তুলতে গিয়ে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়, যে আমরা ওখানে 5 আছে, আমরা ওখানে 4 হঠাৎ করে টাইপ করে ফেলেছি, সাথে সাথে নিয়ে নিয়েছে ভুল, ঠিক আছে? যদি ওখানে একবার কাউন্ট থাকে তাহলে তো সমস্যা, আবার ওটিপি নতুন করে পাঠাতে হবে। সো ওখানে এরকম থাকে যে 3 বার বা 5 বার এরকম রেট লিমিট আপনি হচ্ছে অ্যাটেম্প্ট লিমিট করে দিতে পারেন। আরেকটা হচ্ছে আপনার রেট লিমিট, ঠিক আছে? একজন ইউজার বারবার ওটিপি রিকোয়েস্ট কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এক্সাম্পল হচ্ছে রিকোয়েস্ট আপনার একবার রিকোয়েস্টের পরে আপনাকে 60 সেকেন্ড হচ্ছে ওয়েট করতে হবে, ওই ওটিপির সেশনটা আগে এন্ড হবে তারপরে, ঠিক আছে? তো প্রোডাকশন সিস্টেমে আরও অনেক কিছু থাকে, যেমন হচ্ছে বড় প্ল্যাটফর্ম যেমন গুগল, ফেসবুক, তো এগুলাতে আরও কিন্তু সিকিউরিটি অ্যাড থাকে। তো যেরকম হচ্ছে আপনার টোকেন হ্যাশিং থাকে, তো অনেকে রিসেট টোকেন ডেটাবেসে প্লেন রাখে না, ঠিক আছে? যেমন পাসওয়ার্ড হ্যাশ করা হয়, টোকেনও হ্যাশ করা যায়, ঠিক আছে? তো এইভাবে অনেকে রাখে ওয়ান টাইম ইউজেজ, যেমন একটি টোকেন ইউজড ওয়ান্স, তারপরে শেষ। আপনার একটা টোকেন একবার ইউজ হবে, তারপরে আর সে ইউজ করতে পারবে না। তো ডিভাইস মনিটরিং, পাসওয়ার্ড রিসেট হলে নিউ লগ ইন ডিটেক্ট, তো এরকম একটা নোটিফিকেশন আমরা কিন্তু দেখেই থাকি আমাদের ফেসবুকে বা যখন জিমেইলে কেউ নতুন লগ ইন করে থাকে, নতুন লগ ইন হলে আমার একটা নোটিফিকেশন চলে যায় যে আপনার একটা নতুন ডিভাইস বা নতুনভাবে লগড ইন হয়েছে, আপনি চেক করতে পারেন, ঠিক আছে? আর একটা হচ্ছে পাসওয়ার্ড হিস্টোরি, ঠিক আছে? কিছু সিস্টেমে আগের পাসওয়ার্ড আবার ব্যবহার করতে দেয় না, ঠিক আছে? আপনি যদি আগের পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা ইউজ করতেছেন রিসেটের সময় যদি সেম পাসওয়ার্ডটা আবার দেন, তাহলে সে কিন্তু আগের পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে দেবে না, সে ব্লক করে দেবে, হ্যাঁ? সো এরকম যে বিষয়গুলো এইভাবে কাজ করে যে আপনারা ফরগেট পাসওয়ার্ড তাহলে এইভাবে কাজ করে, ওটিপি সিস্টেমে এইভাবে হয়। আর আপনার যদি টোকেন বেসড যদি হয় তাহলে ওটা ওইভাবে হয়, ঠিক আছে? লিঙ্ক সেন্ড করে, ঠিক আছে? এবার বিগিনারদের জন্য আমার কিছু বলা থাকবে, সেটা হচ্ছে বিগিনাররা এই বিষয়ে মনে রাখার জন্য আপনি কীভাবে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে ফরগট পাসওয়ার্ড মানে সরাসরি পাসওয়ার্ড চেঞ্জ করা না, হ্যাঁ? প্রথমে একটি টেম্পোরারি পারমিশন টোকেন তৈরি করা হয়, টোকেনের এক্সপায়ারি থাকবে, টোকেন একবারে ব্যবহার করার পর সেটাকে ইনভ্যালিড করা হয়, তারপরে নতুন পাসওয়ার্ড কখনো প্লেন টেক্সট হিসাবে কখনো স্টোর করা হবে না, সেটাকে অবশ্যই হ্যাশিং করা হবে। পাসওয়ার্ড চেঞ্জ করার পর সব সেশন লগ আউট করে দেওয়া হবে, ঠিক আছে? যেন কেউ আপনার এই সিস্টেমে মানে লগড ইন অবস্থা না থাকে। নতুন পাসওয়ার্ড মানে নতুনভাবে আপনার সেশন স্টার্ট করা, ঠিক আছে? তো অনেকভাবে বুঝালাম যে ফরগট পাসওয়ার্ড কিভাবে কাজ করে। আশা করি আপনি হচ্ছে ফরগট পাসওয়ার্ডের ব্যাপারটা ব্যাকএন্ড সিস্টেমে বুঝতে পেরেছেন, ঠিক আছে? এরকমই ব্যাপারটা, ঠিক আছে? এরকমই ব্যাপারটা মানে সোজা সাপটা হিসাব যে এইভাবে জিনিসগুলোকে কাজ করানো হয় ব্যাকএন্ড সিস্টেমে। তো আশা করি আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই। তো সামনে আরও অন্য দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।